নারীদের কোটাটা থাকছে না 93% একদম মেধায় নিয়োগটা হচ্ছে, তার মানে হিউজ কম্পিটিশন হবে। প্রাইমারি সার্কুলার কবে আসবে প্রথম কোশ্চিন। প্রাইমারি যেহেতু পূর্বের কোনো কানেকশন এখন আর নেই, কারণ থার্ড স্টেপ ছিল একটা কানেকশন, ওটারও নিয়োগ হয়ে গেছে। এখন তো নিউ যেটা হচ্ছে সামনের যে ব্যাপারটা, সামনের বার তুমি কতটুকু জানো প্রাইমারি পরীক্ষা নিয়ে? সামনের ব্যাপার নিয়ে যে কথা বলতে হয় স্যার, এখন প্রাইমারি সার্কুলার দিতে আর কোনো বাধা নেই। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে তারা প্রথমেই শূন্য পদ যাচাই করছে, তো শূন্য পদ যাচাই অলরেডি হয়ে গেছে। আমরা জানি প্রাইমারিতে প্রায় 18,000 পদসংখ্যা শূন্য আছে, এখন 18,000 বাকি শূন্য আছে, শূন্য পদ রয়েছে 18,000। তো অ্যাটলিস্ট 18,000 তো পাওয়া যাবে কাছাকাছি প্লাস মাইনাস সার্কুলার হবে। হ্যাঁ, এটার প্লাস মাইনাস সার্কুলার না ওটা ওই তো দেখা গেল যে আরো শূন্য, যখন সার্কুলার দিবে তখন তো আরো শূন্য হবে। হ্যাঁ, ওটা এই জন্য সার্কুলার কবে হতে পারে? এটা তো ধরো এপ্রিল মাস। সার্কুলারটা স্যার যদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চায়, দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই এটা প্রকাশ করতে পারে, কারণ ওরা শূন্য পদ শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদ খুব বেশি দিন রাখবে না। আচ্ছা, শিক্ষক সংকট দূর করবে। খুব বেশি বলতে দেখা গেল যে কিরকম আমরা এভারেজ বলতে পারি স্যার 3 থেকে 4 মাস এর মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। আর অফ কোর্স তাকে প্রিপারেশন নিতে হবে অবশ্যই 4-5 মাস আগে থেকে। এখানে আরেকটা কথা স্যার ছোট্ট বলতে চাই, আমাদের যে পরীক্ষা প্রাইমারিতে 75 এমসিকিউ পরীক্ষা হয়, এইটা স্যার গুরুত্বপূর্ণ, কারণ আগে যেরকম মেয়েদের জন্য যদি বলি স্যার 60% নারী কোটা ছিল আগে। হ্যাঁ জি স্যার, সেটা কি খবর স্যার? এটা তো এখন তার কোনো কোটা নাই, জাস্ট একদম 93% মেধা নিয়োগ হবে। মানে নারীদের যে কোটা ব্যবস্থা এটা কিন্তু ছিল, কিন্তু জি স্যার, নারীদের কোটা 60% ছিল, এটাও বাদ দিয়ে দিয়েছে। নারীদের কোনো কোটা থাকছে না প্রাইমারিতে। আচ্ছা, তাহলে নারীদের একটা ব্যাপার জানা গেল যে নারীদের কোটাটা থাকছে না 93% একদম মেধায় নিয়োগটা হচ্ছে, তার মানে হিউজ কম্পিটিশন হবে প্রাইমারি। স্যার এবার যেটা হয়ে থাকে, অনেক ছেলেরা কিন্তু অনেকে ইচ্ছা করে আবেদন করতে না, যে মানে একটা বিরক্তি, ধরুক ও না আবেদন করবো না, মেয়েরা হবে চাকরি, আমাদের হবে না। 60% নারী কোটা চাকরি হয়তো এবার যারা অনেক ভালো পরীক্ষা দেয় তাদের হয়তো। স্যার এইবার স্যার প্রতিযোগিতা আরো বেশি হবে, বেশি মানে এবার কেউ বাদ দিবে না, কেউ মিস করবে না। না, এটা দেখা যাচ্ছে যে আমি কি বললাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে অফিস সহায়ক পদে আবেদন করতেছে এবং চাকরি করতেছে ভুরি ভুরি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অফিস সহায়ক পদে চাকরি করতেছে তো প্রাইমারি চাকরি তো মানে আমার মনে হয় যে না খারাপ না, এটা তো ভালো মানের চাকরি। ওটার থেকে তো মানে ট্রুলি বলতে এটা অন্য হয়ে দেখার দরকার নাই, মানে অফিস সহায়কের যে চাকরিটা তার থেকে প্রাইমারি চাকরিটা আমি বলবো ফার বেটার। 13 গ্রেডের অনেক ভালো চাকরি স্যার। গ্রেড বাদ দাও, তোমার তো 4 টাকা কাউকে দিতে হবে না, তাই না? তো তোমার মনে করো যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে পাশ করছো, তো সেই ক্ষেত্রে তোমার যে অফিসের যে একটা যে দেখা গেলো কাকে দিচ্ছে তুমি চাটা, যে কম্পিউটার অপারেটর যে আছে সে হলো তৃতীয় গ্রেডের, আর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করছো বা মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাশ করছো তুমি 4র্থ গ্রেডের। সো তোমার জন্য এটা কি কষ্টকর, এই ফিল করার বিষয়, কিন্তু সো ওটার থেকে প্রাইমারি চাকরিটা আমার মনে হয় যে ফার বেটার। এখন এটা বলো পরীক্ষা 75 নাম্বার কি কি থাকে? স্যার পরীক্ষা 75 নাম্বারে 4টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্ট। এটা জানে ওরা, এটা সবাই জানে। পাস করতে কত লাগে স্যার? গতবারে যদি তুলনা করি, কম্পেয়ার, যে প্রথম ধাপটা আমরা দেখি স্যার, প্রথম ধাপে কিন্তু প্রায় কাছাকাছি যে আপনার 60 নম্বর প্লাস লেগেছে, প্রায় কাছাকাছি। দ্বিতীয় স্টেপে এসেও সেম, অনেক হয়তো কম নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমার নিজের থানার কথা যদি বলি স্যার, আমাদের নাটোর তো সিঙ্গা থানা, এখানে কিন্তু স্যার 45 পেয়ে অনেক উত্তীর্ণ হয়েছে। মানে ডিপেন্ড করে থানা ভিত্তিক। তো স্যার উত্তীর্ণ হওয়া আর পরীক্ষায় মানে চাকরি কনফার্ম করা কিন্তু পার্থক্য আছে। তো ওর কিন্তু কখনোই মানে জীবনেও চাকরি হবে না, কম নম্বরে উত্তীর্ণ হতেই পারে কিন্তু চাকরি কিন্তু হবে না। তো চাকরি পেতে গেলে কিন্তু একটা ভালো নাম্বার লাগবে। আগে তো ছেলে মেয়ের পার্থক্য ছিল, যে পার্থক্য ছিল, এখন তো মানে এখন আর কোনো পার্থক্য থাকে না। মানে এখন যেটা দেখা যাচ্ছে যে এটা মানে সো ফার এটা মনে হয় যে 75 এর মধ্যে যে পরিমাণ কম্পিটিশনটা এবার হবে, আমার মনে হয় 60 এর নিচে আশা করাটা ভুল হয়ে যাবে, আসলে ভুল হবে। 60% এর উপরে 60 প্লাস 75 এর মানে জব নিশ্চিত করতে চাইলে স্যার প্লাস 60 প্লাস নাম্বারটা মাথায় রাখতে হবে। কিন্তু আমার পরামর্শ হচ্ছে 65 এর নিচে যেন না নামে, ঠিক আছে? অর্থাৎ প্রিপারেশনটা ছেলে হও আর মেয়ে হও, এখন তো মুশকিল হচ্ছে যে আলাদা কোটা নাই, তো ছেলে হও মেয়ে হও 65 প্লাস যেন তোমার নাম্বারটা থাকে, ওইভাবে পড়াশোনা করবা। এখন তাহলে এই মুহূর্তে করণীয় কি প্রাইমারি থেকে ঝটপট যদি বলি আমরা, বলো দেখি স্যার। এই মুহূর্তে করণীয় বলতে আমরা যদি নরমালি বলি যে সিলেবাস সম্পর্কে ধারণা, প্রথমত বিগত প্রশ্নগুলো জাজমেন্ট করে প্রথমে আপনার সিলেবাসটা ধারণা নিয়ে। এখানে আরেকটা কথা স্যার, যে আগে কিন্তু এইচএসসি পাস করে আবেদন করা যেত, এখন কিন্তু আর যায় না।
ও আচ্ছা আচ্ছা, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই যে পাস করে আগে অনেক মেয়েরা আবেদন করতে পারতো, মানে দেখা গেলো গৃহিণী, সে হ্যাঁ, আবেদন করতে আবেদন পারতো, করতে এখন সেটা নাই, তাই না? সেটা নাই, এখন সবাই কি লাগে? স্নাতক, মিনিমাম স্নাতক, মানে ডিগ্রি মানে পাস করে 3 বছরের ডিগ্রি করলেও সে পারবে আবেদন করতে। পারবে, অর্থাৎ 3 বছর ডিগ্রি থাকলেও হবে, অনার্স থাকলেও হবে। 4 বছর অনার্স থাকলেও তো হতে হবেই। ফাইন, ভেরি গুড। তার মানে এখন তার মানে এই জন্য স্যার প্রশ্ন প্যাটার্নটা কিন্তু একটু আপডেট হবে। ওকে। আর তাহলে এই মুহূর্তে যেটা করবে সেটা হচ্ছে যে মানে আমাদের যেটা পরামর্শ সেটা হচ্ছে, প্রথম তুমি যদি একবার প্রথম হয়ে থাকো, তা প্রিভিয়াস কোশ্চেনগুলো 10 বছরের প্রশ্ন পড়ে ফেলো, তোমার 50% কাজ শেষ। প্রিভিয়াস কোশ্চেন 10 বছরের পড়লে তোমার অর্ধেক কাজ শেষ প্রাইমারি পরীক্ষার জন্য। বাকি অর্ধেকের মধ্যে হচ্ছে কম্পিটিশন। সেটার জন্য তোমাকে যেটা করতে হবে যে ওই যে সিলেবাসের টপিক আছে না, টপিক ভিত্তিক টপিকে যা যা আছে, ওই টপিকে যা যা আছে সব চুরমার করে দাও। দিতে পারলে তোমার এটা চাকরিটা কনফার্ম হবে। লিখিত পরীক্ষা তো নাই না স্যার, লিখিত পরীক্ষা নেই। সো আমরা অনেক আলাপ করলাম এটা নিয়ে। জি স্যার। এখন আমরা চলে যাই যে এই পরীক্ষার প্রশ্ন কেমন হয় একটু দেখি। এটা কই যে কোশ্চেন রয়েছে, এই যে 22 সালের যে পরীক্ষা সেটা আসছে, এটাকে বলে ইডমস, মানে বাগধারা। ইডমস শুধু প্রাইমারি পরীক্ষা আসে তা না, এনটিআরসি পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা, সব পরীক্ষায় ইডমস আসে। তো ইডমসের 2 নাম্বার তোমার থাকবেই পড়ার সময়। আমার যেটা পরামর্শ, ইডমসের 2 নাম্বার থাকবেই। পরামর্শ হচ্ছে যে ওই যেটাই পড়বা সেখানে একটা ক্লু বের করতে হবে, মানে ওই পড়াটা যেন মনে থাকে। তারপর ডিরেক্ট মানে করলে কি হবে, যে মানে বরফ ভাঙা। তাহলে কি হলো, যে ওই যে বরফ যে ভাঙলে কি হয়, যে সব নীরবতাটা খুলে গেল। ওইরকম মনে করো যে এর সাথে তোমার মনে রাখবা যে এই আইস মানে হচ্ছে কথা বলার একটা ব্যাপার, বরফের সাথে মিলিয়ে তোমার কথা বলার সাথে মিলিয়ে। তাহলে ব্রেক দ্য আইস আর ব্রেক দ্য নীরবতা, তাই না? তাহলে ব্রেক দ্য নীরবতা যদি হয় তাহলে কি হবে, ব্রেক দ্য নীরবতা হলে এটা এগুলা অর্থটা কি হবে, কথা বলা, মানে কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলে নীরবতা এইরকম একটা উত্তর হবে। তাহলে উত্তর এতে আছে টু এন্ড দ্য হস্টাইলিটি, মানে শত্রুতা শেষ করা। শত্রুতা শেষ এখানে করা। কথা বলা কথা কিন্তু বলতেছে, তাই না? এখানে আইস বলতে কিন্তু শত্রুতার ব্যাপারটা যায় না। না, তার মানে আমরা যে পিওই সিস্টেম যদি করি আমরা, তাহলে এই উত্তরটা গোল্লা, এটা হবে না। টু এন্ড আপ পার্টনারশিপ, বন্ধুত্ব শেষ করা, পার্টনারশিপ শেষ করে দেওয়া, এটার সাথে এটা তো কিন্তু আর আইসের সাথে আসবে কোনো না। মিল নাই। তো এটা আমরা অবশ্যই ম্যানেজ করতে পারি। আর একটু স্টার্ট কোয়ারলিং, মানে ঝগড়া শুরু করা। ঝগড়া শুরু করা, ঝগড়ার সাথে answer যায় না, যায়। তো 3টা আমরা ফেলে দিতে পারছি। ওইটা কি আছে, আলহামদুলিল্লাহ ওইটা অ্যান্সার কি আছে, টু স্টার্ট এ কনভারসেশন, মানে ওই যে নিরাপত্তা ভেঙে কনভারসেশন শুরু করা। তা আমরা এটাতে একটা এমনি বললাম আর কি। তো যতগুলো ইডমস আছে 200 মানে 300-র মতো ইডমস পড়লে আর কিছু লাগে না। যে কোনো পরীক্ষায় 2টা কোশ্চেন কমন থাকে, 300ই এরকম করে বানাবা, মানে ওইটার মধ্যে ক্লু বের করবা। তাহলে দেখবা তোমার পড়াটা এখান থেকে হয়ে গেল। দেখো এই যে আরেকটা আছে, এটাও পরীক্ষা আছে, প্রাইমারি পরীক্ষা আসছে, ইডমস এটা আসছিল। হ্যাঁ, অনস ইন এ ব্লু মুন, অনস ইন এ ব্লু মুন। এবার চিন্তা করো, অনস ইন এ ব্লু মুন, একটা ক্লু বের করো। ক্লু কি আছে, ব্লু মুন। দেখো মুন, রফিক, চাঁদ। মুন তুমি তো বহু দেখছো, তাই না? জি স্যার। আয় আয় চাঁদ মামা। জি স্যার। তুমি কি ব্লু মুন কখনো দেখছো? না স্যার। হ্যাঁ, দেখো এর মধ্যে তুমি ক্লুটা কি নেবা, ক্লু তো বানাইতে হবে, তোমার মনে বানাবা। কি বানাবা, সেটা হচ্ছে ব্লু মুন 9। এটা কি সহজে আসে না, সহজে পাওয়া যায় না। ব্লু মুন রেয়ার জিনিস, রেয়ার না? জি স্যার। তার মানে এইটার সাথে ক্লুটা হচ্ছে যে মানে রেয়ার কথাটা এইটা উত্তর মধ্যে থাকবে। তো রেয়ার কথাটা কিভাবে থাকে, আওয়ারলি। প্রতি ঘন্টায় যেটা আওয়ারলি তো হবে না, অলওয়েজ সর্বদাও আসে না, এই কথাটা আসবে না। ব্লু মুন তো এটা মানে এটা আসে না, সব সময় তো আসবে না। এই দেখো নিয়ারলি আর একটা আছে নিকটে। রেয়ারলি। তাহলে এটা অলওয়েজ বাদ, নিয়ারলি বাদ, এই যে ভেরি রেয়ারলি, খুবই কম। তাহলে ভেরি রেয়ারলি আমরা আনসারটা কিভাবে করলাম, অ্যান্সার করলাম ব্লু মুন দেখি। ব্লু মুন কখনো হয় না, সবসময় হোয়াইট মুন থাকে, মুন থাকে হোয়াইট, কিন্তু লিখছে ব্লু মুন, মানে এইটা হচ্ছে একটা রেয়ার ঘটনা। সো উত্তরটা হচ্ছে ভেরি রেয়ারলি। এই যেটা ক্লু নিলা, আর কোনোদিন তোমার এটা পরীক্ষাতে আসবেই, এগুলো কিন্তু ঘুরে ফিরে আসে না। আমরা এই যে কি হয়, যেটা কোর্স নিয়ে বলবো ওই কোর্সের বিজ্ঞাপন দিব। হ্যাঁ, যেহেতু একটা বিগ সার্চ চলতেছে, 56% একটা বিগ সার্চ চলছে। কোথায় যে কোর্সের ফিটা ছিল 4000, এটা হয়ে গেছে 1760 টাকা। যেটা ছিল কি বলে যে 5000 টাকা, সেটা হয়ে গেছে 2200 টাকা। যেটা ছিল 6000 টাকা, সেটা হয়ে গেছে 2600 টাকা। এই যে কোর্স ফিগুলো একদম ডাউন হয়ে গেছে, এটা মাত্র আমাদের বৈশাখী অফার উপলক্ষে। তো আমাদের সবসময় তো এই ফিটা থাকে না। গতকাল যে ভর্তি হয়েছে সে বেশি টাকাতে ভর্তি হয়েছে, আজকে ফিটা কমে গেছে। তো 2-3 দিন থাকবে। তো এই সুযোগগুলো মিস করবো না, যখনই ছাড় হবে এটা সাথে সাথে লুকিয়ে নিতে হবে। স্যার একটু বলতে চাই, প্রাইমারি নিয়ে স্যার অনেকেই প্রশ্ন করেছে যে স্যার কত, স্যারে আমাদের মানে 56% স্যারে কিন্তু আমরা ভর্তি দিচ্ছি 2640 টাকায়। এটা ক্লাস অনেক, প্রাইমারিতে অনেক ক্লাস, 90টার মতো ক্লাস হবে। এবং স্যার একটা কথা, পুরো প্রস্তুতি গুছিয়ে দিবে। ছোট্ট করে একটা কথা বলেছি স্যার, আমাদের যে প্রাইমারি, বা শুধু প্রাইমারি বলবো না, সকল ব্যাচের কথাই বলবো, বাট স্পেশালি প্রাইমারি নিয়ে বলি। তো প্রাইমারি যে আমাদের টপিক গুলো সিলেক্ট করা আছে, এটা পড়লে আপনাকে বাইরে আর কিচ্ছু করতে হবে না, ইনশাল্লাহ আপনি পাস করে যাবেন। ইনশাল্লাহ।